তাই যাবো যাবো শ্যামের মোহিনী বিনোদিনী তাই যাবো যাবো শ্যামের বিনোদিনী জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী তাই জাগো জাগো শ্যামের মন মোহিনী বিনোদিনী ভোরের আলো ফুটতেই রাই জাগো গো দোতারার মিষ্টি সুরে ভেসে ওঠা এই কালোজয়ী লোকগীতি আজও বাংলার মানুষের হৃদয় ছুঁয়ে যায়। একসময় এই গানকে নিজের অনন্য কণ্ঠে অমর করে তুলেছিলেন কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী নির্মলেন্দু চৌধুরী। তার কণ্ঠের মাটির গন্ধ, গভীর আবেগ এবং লোকসঙ্গীতের প্রতি অসামান্য নিবেদন আজও সমানভাবে মুগ্ধ করে বাংলা লোকসঙ্গীত প্রেমীদের। আজ ২৭শে জুলাই এই প্রবাদ প্রতিম শিল্পীর জন্মদিন। তাকে শ্রদ্ধা ও স্মরণ জানাতে আমরা উপস্থিত হয়েছি আরামবাগের বিশিষ্ট লোকগীতি শিল্পী মানস মহন্তর কাছে। ২০ বছরের বেশি সময় ধরে সাধনা, অধ্যাবসায় এবং নিষ্ঠার মধ্য দিয়ে তিনি তালিম নিয়েছেন প্রখ্যাত বাউল গুরু অনন্ত দাস বাউল সহ একাধিক খ্যাতনামা লোকশিল্পীর কাছে। আজকের এই বিশেষ পর্বে আমরা জেনে নেব মানস মহন্তর শিল্পী জীবনের নানা কথা, তার সংগ্রাম, সাধনা ও পথ চলার অভিজ্ঞতা। পাশাপাশি তার কণ্ঠে শুনব নির্মলেন্দু চৌধুরীর অমর কিছু লোকগান। উঠে আসবে বাংলা লোকসঙ্গীতের সমৃদ্ধ ঐতিহ্য, বাউল দর্শনের গভীর জীবনবোধ এবং একজন প্রকৃত লোকশিল্পী সংগ্রামের এমন সব অজানা গল্প যা বাংলা সংস্কৃতির প্রতি আমাদের শ্রদ্ধাকে আরও গভীর করে তুলবে। দাদা, এই যে বাউল গান, লোকগান, কিভাবে এর মধ্যে এলেন এটা যদি একটু বলেন। বাউল গান, লোকগান কিভাবে এলাম মানে আমি অ্যাকচুয়ালি আমার প্রথম জীবনে মানে 1992 সাল, তার আগে থেকে আমি গান বাজনা করছি, মানে শিখছি। 92-93 সাল থেকে আমি অনুষ্ঠান করছি বিভিন্ন মঞ্চে। সেটা হচ্ছে আধুনিক গান গাইতাম। সেটা গাইতে গাইতে আমি কনভার্ট করি রবীন্দ্রসঙ্গীতে। রবীন্দ্রসঙ্গীত আমি অনেকগুলো পরীক্ষাও দিয়েছিলাম, সেগুলো কতগুলো আর মনে নেই। শিখতে যাই কলকাতাতে। এখানেও অনেক গুরুর কাছে সান্নিধ্য এসেছি। তার মধ্যে মানসদা আছেন, মানস ভট্টাচার্য, এরকম অনেক গুরুর সান্নিধ্যে এসেছি। কলকাতার গুরু শ্রীকুমার চট্টোপাধ্যায় আমার গুরু। তারপরে হচ্ছে আমাদের অর্ঘ সেন আমার গুরু। হ্যাঁ, আমার গুরু হচ্ছেন জটিলেশ্বর মুখোপাধ্যায়। আমি এনাদের কাছেও গান শিখেছি। হ্যাঁ, এনাদের কাছে আমি আধুনিক জটিলেশ্বর বাবুর কাছে শিখেছি। এনাদের কাছে আমি রবীন্দ্রসঙ্গীতটা শিখতাম। শিখে এবার আধুনিক প্রোগ্রাম অনুষ্ঠান, মানে যেগুলো পাবলিক, যেগুলো মানে তখন হারমোনিয়াম তবলা নিয়ে যেসব, মানে কি বলবো, মান্নাবাবু, হেমন্তবাবু, এরকম গান আমি কিছু গাইতাম। গাইতে গাইতে আমার এক মানে দাদা, খুব তিনি একজন কবি, বিশিষ্ট আরামবাগের বিশিষ্ট ভদ্রলোক, সাধন বারিক, না নামটা বললে নয়। তিনি আমার গানের খুব প্রশংসা করতেন রবীন্দ্রসঙ্গীতে। তিনি আমাকে বললেন যে তুই এইসব হালকা গান করিস না, তুই একটু বাউল গান কর। তো আমার কনসেপ্টটা এত বাজে ছিল, মানে আমি নিজেকে মানে আপনার ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ আমার কনসেপ্টটা কীরকম বাজে ছিল যে বাউল মানে ছোটোবেলায় দেখেছি ভিখিরিরা ভিক্ষে করতে করতে বাউল গান গাইতো। মানে আমি আমাদের বাড়িতেও দেখেছি ভিক্ষে করতে আসছে বাউল গান গাইতে। তো আমার কনসেপ্টটা কতটা বাজে যে বাউল মানে ভিখিরিরা গান করে, এই ধারণাটা ছিল। তো আমি সাধনদাকে বললাম যে তুমি তো বলছো, কিন্তু এটা তো আমার ধারণা আছে। বলছে না রে, তুই একবার ভেবে দেখ। বললাম কীভাবে ভাববো? বলছে তোকে জয়দেবের মেলায় যেতে হবে, কেন্দুলি। আমি বললাম তাই? বললো হ্যাঁ। কত সাল সেটা? মোটামুটি 1997। আচ্ছা, না বলা বলেছে 1999। হ্যাঁ, 1999।
98 নাহলে 99 সালে সাধনদাতে আমাতে ওই আরও জয়দেবের মেলায় গেলেন দু চারজন মিলে জয়দেবের মেলায় কেন্দুলি গেলাম। গিয়ে তখন এত লাইট আলোক কারুকার্য, এত সাউন্ড, এত কিছু ছিল না, সব বাউলদের আখড়া ছিল। আখড়া আশ্রম। তো আমি সেখানে গিয়ে আমি যে বিভোর হলাম, আমি সাধনদাকে ভুলে গেলাম। সাধনদা যে কোথায় চলে গেল আমি নিজেও জানি না। আমি মোটামুটি 4 রাত পর বাড়ি ফিরেছিলাম। আমরা একটা গাড়ি নিয়ে গেছিলাম, গাড়িটা পাঠিয়ে দিয়েছিলাম। 3 দিন 3 রাত হয় মেলাটা, আমি কাটিয়ে পরে এসেছিলাম। তো সেই যে বিভোর হলাম, ওখানে আমি পেলাম দরবেশ সাধন বৈরাগ্য। উনি আমার গুরু হন, মানে ওনার কাছেই তালিম নেওয়া। না, তালিমটা ওনার কাছে আমি নিইনি, উনি আমার ভাবগুরু। আচ্ছা, তালিম নিয়েছি ওনার যে গুরু অনন্ত দাস বাউল, ওনার কাছেও আমি তালিম নিয়েছি। ওনার যে ভাই, মানে সাধন বৈরাগীর যিনি ভাই ভজন বৈরাগী, তার কাছে আমি তালিম নিয়েছি। আমি বিভিন্ন, তখন আমি সাধক বাউল যারা, গামছা বাবা, মহানন্দ বাবা, এরকম বিভিন্ন বাঁকুড়ার বিভিন্ন দিকপাল মানুষ যারা, তাদের সান্নিধ্যে আমি আসতে পেরেছি। আমি গৌরখ্যাপার সান্নিধ্য পেয়েছি। আপনার বাড়ি আরামবাগে, তাদের সাথে যোগাযোগ, নিয়মিত যাতায়াত, গান শেখা কীভাবে তখন সামলাতেন? আমি অ্যাকচুয়ালি মানে তখন আমার বিয়ে থা হয়নি। আমি তখন বাড়ি থেকে নিয়ে মোটামুটি ধরুন 10 দিন 15 দিন করে বেরিয়ে যেতাম। মা খুব চিন্তা করতো। ফোন তো তখন ছিল না, তখন ওই ল্যান্ড ফোন থাকতো, একটা করে ফোন করে দিতাম আর কি, যে আমি ঠিক এসে যাব, তোমাকে চিন্তা করতে হবে না। এই টানে বিভিন্ন আশ্রম ঘুরেছি, বিভিন্ন, মানে আপনি ধরুন বীরভূমের বোলপুর, শান্তিনিকেতন, এইদিকে বাঁকুড়া, পুরুলিয়া, আমি বিভিন্ন আশ্রম ঘুরে আমি সাধকদের কাছে, মানে বাউল তো গুরুমুখী বিদ্যা নয়, বাউল হচ্ছে সাধন যারা করেছেন সাধক, তাদের চরণে থাকলেই তাদের আশীর্বাদে শেখা যায়। আসবো, সেই প্রসঙ্গে আসবো। হ্যাঁ, তার মাঝে একটু 2 লাইন যদি আমরা গান শুনে নিই। মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জনম রইল প্রতি, আবাদ করলে ফুল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, কালী নামে দাউড়ে বেড়া, ফসলে তছরূপ হবে না, ও সে মুক্ত কেশির শক্ত বেড়া, তার কাছেতে জম ঘেঁষে না, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। সেই বাউল গান, এটা আসলে কি, এর দর্শন কি, মানে এর সঙ্গে দেহতত্ত্বের কি মিল, এটা যদি একটু বলেন। বাউলের দর্শন যদি বলতে হয়, প্রথম দর্শন বলবো, বাউল 18 বছরের ছেলে মেয়েদের বাউল সঙ্গ করা উচিত। সেখানে গেলে দর্শনটা কি সেটা পেয়ে যাবে। কারণ এখনকার দিনে ছেলেমেয়েরা যে সমস্ত, সবাই না হয়তো, চিন্তাভাবনার মধ্যে দিয়ে চলে, সেটা বাউল সঙ্গ করলে সেখানে তারা বুঝে যাবে যে আমাদের দেহটাকে আগে বাঁচাতে হবে। দেহই আমাদের সব কিছু।
বলছে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করতে বৃন্দাবন যেতে হবে না। কোথায় পাবেন? আপনি এই দেহের মধ্যেই আছে, শুধু একটু খুঁজে নিতে হবে। বাউল বলছে দেহের এই যে মানব জমিন রইল পতিত, আবাদ করলে বলতো শোনা। এটা তো খুব সত্যি কথা। আমি যে ফসল ফলাচ্ছি, আমি যদি দেহটাকে ঠিক রাখি, আমার তো ফসল এমনিই ফলবে, তাই নয় কি? আমি যদি মানে কি বলবো, গুরুমুখী বিদ্যা এইগুলো আমি জেনেছি যে সাধন ভজন, দেহতত্ত্বের মধ্যে সাধন ভজনটা আসছে। এই সাধন ভজনটাকে আমরা যদি ঠিকঠাক মানে ব্যবহার করতে পারি, তাহলেই আমাদের সোনা ফলবে আমাদের, তাই নয় কি? একদমই তাই। আচ্ছা, এই যে বাউলদের পোশাক পরিচ্ছদ, একতারা দোতারা, এগুলো তো নিশ্চয়ই কিছু তাৎপর্য আছে। হ্যাঁ, আছে। এর তাৎপর্যটা একটু আমাকে বলুন। বাউল তো কোনো মানে কি বলবো, সত্যি কথা বলতে বাউল তখনকার দিনের বাউল আমরা যেটা জেনেছি বা বুঝেছি, এখনকার বাউল আমি বলতে পারবো না। আমি তখন দেখেছি যে বাউলরা বিভিন্ন দুয়ারে দুয়ারে মানে দাঁড়ে দাঁড়ে মাদুকুরি করতেন, বা এখনও করেন। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে, নদিয়ায় যদি খোঁজ করা যায়, এখনও অনেক সাধক বাউল আছেন যারা 5 দুয়ার মাদুকুরি করে বেড়ান। এই মাদুকুরি করতে যে বাউলের এই প্রধান উৎসটাই কি বীরভূম? না, প্রধান উৎস বীরভূম বলবো না। বাউলের প্রধান উৎস বীরভূমেও যেমন আছে, বাঁকুড়া পুরুলিয়াটাও আছে, আচ্ছা, আর নদিয়া তো অবশ্যই আছে। শ্রী চৈতন্যদেবের যেহেতু ওখানে একটা ব্যাপার আছে, সেখানে নদিয়াও আছে। আর যেটা বলতে গেলাম এই মাধুকরীর ব্যাপার। মাদুকুরি, এই যে আপনি যন্ত্র বলছেন দোতারা, একতারা, তো বাউলরা তো আর হারমোনিয়াম বা আরও কিছু যদি ইনস্ট্রুমেন্ট থাকে সেইগুলো নিয়ে তো আর দাঁড়ে দাঁড়ে মানে মাদুকুরি বা ভিক্ষে করতে পারবে না। তখন ওই একতারাটা একটা সুর বাঁধা থাকে, একতারার সুর থেকেই গানটা অটোমেটিক এসে যায়। এবং দোতারাতেও সুর বাঁধা থাকে, দুটো তারের সুর দিয়ে এটা থেকেও গান এসে যায়, যার ফলে তাহলে তাদের মানে যন্ত্রগুলো ব্যবহার করতে সুবিধা হয়। এর ফলে দোতারা একতারাটা বিশেষ করে এসেছে, এটা আমার মনে হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আজকের প্রজন্মের কাছে এই লোকগানের গুরুত্ব কতটা? আজকের প্রজন্মের কাছে লোকগান মানে যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং যথেষ্ট গুরুত্ব দিয়েই মানুষ বিবেচনা করছে। কিন্তু এই প্রজন্মের কাছে, এখনকার যুগের ছেলে মেয়েদের কাছে, এখনকার যুগের ছেলেমেয়েদের ওই জন্যই বললাম যে বাউল গান যদি তারা মন দিয়ে শোনে, বা তার যে ভাবনা, তার যে ইনার মিনিং, সেগুলো যদি তারা মন দিয়ে একটু ভাবে, তাহলে আমার মনে হয় এখনকার ছেলেমেয়েরা অনেক অনেক উন্নত জায়গায় পৌঁছাবে। আচ্ছা, এই আধুনিক গান আর এই লোকগান বাউল, এর মধ্যে মূল তফাৎটা কি? লোকগান বা বাউল আপনি গান, তো আধুনিক গানও আগে করেছেন। আধুনিক গানের মধ্যে আধুনিক গানটার মানেও অনেক আছে, সেটা বলবো না, কিন্তু হালকা গানগুলো, খুব হালকা। মানে এত গভীরে, এত গভীরে এই তাৎপর্য বাউল পাওয়া যায় না। বাউল যে হ্যাঁ, এত গভীরে। আমার গুরু সাধন দাস বৈরাগ্যর প্রচুর পদ আছে গানের, যেমন ভবা পাগলা যেমন একজন পদকর্তা, সাধক পদকর্তা বাউল, সেরকম গুরুজির একটা পদ আছে যে ওমন চাষারে চাষ দিলি না নিজের জমিতে, সদাই ভূতের ব্যাগার খেটে মরলি পরের খেতেতে, চাষ দিলি না নিজের জমিতে। এই এখনকার প্রজন্মের ছেলে মেয়েদেরকে আমি এই জন্যই বলছি বাউলের মধ্যে আসতে, বাউল গান শুনতে। আচ্ছা, এই যে লোক সংস্কৃতি বাউল গান, এটা রক্ষার জন্য কি কি করার দরকার বলে মনে করেন? এটা রক্ষা করার জন্য অবশ্যই আমি তো বলবো সরকারের একটা দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত, কারণ এই লোকশিল্পটা না হলে ধ্বংস হয়ে যাবে। আপনারা কি কি সমস্যার মধ্যে আছেন বর্তমান সময়ে? বর্তমান সময়ে বাউল শিল্পীরা? সরকারিভাবে যদি বলেন আপনি, আমরা সরকারিভাবে একটা ভাতা পাই। আগের সরকার দিতেন, মানে প্রাক্তন যে সরকার 1000 টাকা করে দিতেন মাসে। সেটা সাফিসিয়েন্ট ছিল? সাফিসিয়েন্ট না, কারণ তারপরেও আমাদের 2-3টে করে অনুষ্ঠান প্রত্যেক মাসে দেওয়ার কথা হয়েছিল, সেটাও খুব একটা দিতেন না। মানে বছরে হয়তো 1টা কি 2টো অনুষ্ঠান দিতেন, কারণ প্রত্যেক কথা দিয়েছিলেন যে প্রত্যেক মাসে 3-4টে করে অনুষ্ঠান আপনাদেরকে দেয়া হবে, কিন্তু সেই বাক্য রাখেননি। তাহলে 3-4টে অনুষ্ঠান আর 1000 টাকার ভাতা হলে 4-5 হাজার টাকা হলে একটা
মানুষের সংসার চলে যাবে ভালোভাবে, একজন বাউলের পক্ষে যথেষ্ট। সেটা এই সরকার এখনও কিছু মনোভাব আশাবাদী এই বিষয়ে দেখায়নি, তবে আশা করছি এই সরকার ভালোই কিছু চিন্তা করবেন। কারণ এই সরকারের প্রতি আমাদের একটা প্রথম থেকেই আমাদের যে এই সরকারটা আসুক এটা আমরাও চেয়েছিলাম। কারণ আমি আমার কথা বলছি, আমি বিভিন্ন অনুষ্ঠান করেছি, আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধুসঙ্গ করেছি। সাধুরা তো বলতেনই যে আমাদের সনাতন ধর্মকে আগে রাখতেই হবে। যেহেতু আমি রাজনীতির কথায় আসছি না, তবে এই সরকারটা না এলে আমরা বোধহয় আরোই হারিয়ে যেতাম। বা এর মাঝে একটা গান শুনে নি, হ্যাঁ, ভালো করিয়ে বাজাও গো দোতারা। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। সুন্দরী কমলা, সুন্দরী কমলা, পরনে শাড়ি রইবে ঝলমল করে রে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, এ বাড়ি হইতে ও বাড়ি যাই রে, ঘাটা বাড়ি ঝিলমিল পানি রে। আমার ভিজি, আমার ভিজি জামা জোড়া, কন্যার ভিজিল শাড়ি রে। ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। আচ্ছা, এই বর্তমান যুগ তো সোশ্যাল মিডিয়ার যুগ, তো এতে করে কি আপনার মনে হয় কিছুটা হলেও আগের থেকে বাউল গানের পরিধি সম্প্রসারণ কিছুটা হলেও বেড়েছে? হ্যাঁ, তা বেড়েছে। এবং নতুন প্রজন্মের কাছেও গেছে। হ্যাঁ, তা বেড়েছে। শাহু আব্দুল করিমের গান আমরা শুনতে পারবো, মনে আছে কিছু? হ্যাঁ, আছে, অনেক একটু গান আমরা আছে। গান শোনান। উনি ভাওয়াইয়া গাইতেন। এই পর্যন্ত মনে পড়ছে সেটা, যেমন গানটা হচ্ছে ও গাঁয়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, গাঁয়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে। মিলিয়া বাউলা গানার সারি গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাঁয়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, ও গাঁয়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে। মিলিয়া বাউলা গানার ঘাটু গান গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান গাইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান গাইতো, রঙে রঙে গাইতো, আনন্দ পাইতাম। ভালা গান জারি গান আনন্দের তুফান, ভালা গান জারি গান, ভালা গান জারি গান আনন্দের তুফান। আমরা কি এসবের নাম জানিতাম,
আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আচ্ছা, একটা বিষয়, এইরকম যে গান, এরা নতুন প্রজন্ম এই গান শুনেছে, তো যারা গান শিখতে চায়, আপনারা তো অনেক শিক্ষাগুরু পেয়েছেন, সঙ্গীত গুরু পেয়েছেন, তো এখন সেরকম বাউলের গুরু আছে যারা তরুণ প্রজন্মরা শিখতে পারে? সেই সন্ধান কোথায় কোথায় আছে, তারা কোথায় শিখতে পারবে? না, আমিও যেমন কিছু শেখাই সেটা না, শেখার প্রচুর প্রচুর জায়গা আছে, আছে। প্রচুর বাউল আছে হুম। যারা শেখায় গান, হুম। বা বাউল ভাবধারাও তাদেরকে চেতনার মধ্যে তাদের ঢোকানো হয়। হুম। সেরকমও যদি বিভিন্ন আশ্রমে যাওয়া যায় হুম। তাহলে শেখা যায়। শেখা যাবে, তারা তৈরি হতে পারবে। আমাদের এই আলোচনার মধ্যে অনেক গানই আপনি গাইলেন, তার মধ্যে নির্মলেন্দু চৌধুরীর আপনি গান গেয়েছেন। তো নির্মলেন্দু চৌধুরীর 27শে জুলাই ওনার জন্মদিন, তো উনিও লোকগীতি করেছেন, ওনার পুত্র যথেষ্ট উৎপলেন্দু চৌধুরী, তিনিও লোকগান করতেন। হ্যাঁ, তো নমস্য ব্যক্তি। একটা ঘটনা জানেন কিনা জানি না, বেলেঘাটায় একবার অনুষ্ঠান হচ্ছে, তো কোনো কারণে পাওয়ার চলে গেছে, সেই অনুষ্ঠানে মানবেন্দ্র মুখার্জি আছেন। তো যেহেতু পাওয়ার চলে গেছে, কে গান করবে? তো মাঝখান থেকে একজন উঠে এলেন গলায় দোতারা নিয়ে, যে আমি গান গাইবো। তো সবাই বলছে পাওয়ার নেই, কী করে গান গাইবেন? তখন বললো না, আমার মাইক লাগে না। তো তিনি গান গেয়েছিলেন সেই সময়কার ও মাঝিরে বলে একটা গান। তখন থেকেই আমরা শুনেছিলাম, তাকে আর নির্মলেন্দু চৌধুরীকে আর পিছু ফিরে তাকাতে হয়নি, এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় তাকে বুকে জড়িয়ে ধরেছিলেন। তো 27শে জুলাই আসছে তার জন্মদিন, তো ওনারই আপনি গান করলেন কিছু, আরও যদি কিছু গান শোনান। তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া, তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আচ্ছা, ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি আছে বাউলকে নিয়ে? আমার ভবিষ্যতে তো মানে পরিকল্পনা বলতে, আমার খুব মানে ইচ্ছে যে আমি একটা আমার নিজস্ব আরামবাগ, যেটা আমি আরামবাগের বাসিন্দা, আমার একটা ছোট্ট হলেও আমি একটা আশ্রম করার খুব ইচ্ছে, যেখানে সাধক বাউলরা আসবেন, থাকবেন, এবং সাধারণ মানুষ যাবেন, যারা গান বাজনা শিখতে চায় তারা শিখবে, এরকম আমার একটা আশা। আর গান রেকর্ড করার ইচ্ছা? গান রেকর্ড করার ইচ্ছে তো আছেই, কিন্তু সেটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার, সেটা তো এখন আমার পক্ষে খুব চাপেরই। হ্যাঁ, নাহলে ইচ্ছে তো হয়ই যে একটু রেকর্ড করি, বা একটু ইচ্ছে হয়, কিন্তু এটা খুব খরচ সাপেক্ষ ব্যাপার একটা। মানে আগে আমি দেখেছি, আমি যখন আধুনিক গান করতাম তখন বড় বড় শিল্পীদের মানে আমি ট্র্যাক বানিয়ে দিতাম। এখন তো আপনি ট্র্যাক পেয়ে যান, তখন আমি ট্র্যাক বানিয়েছি কলকাতাতে, মানে স্টুডিও, বড় বড় স্টুডিওতে, মানে আমি গানটা গিয়ে রেকর্ড হয়ে যেত, সেই আমার গানের গলাটাকে অফ করে দিয়ে সেসব বড় বড় শিল্পীরা গেয়েছেন। তার মধ্যে আরতি মুখার্জি ছিলেন, এরকম অনেক বড় বড় শিল্পী তারা গেয়েছেন। আমি এরকম ট্র্যাক করেছি, তখনই দেখেছি যে রেকর্ডিং করতে বেশ খানিকটা টাকা পয়সার প্রয়োজন হয়, যেটা আমার পক্ষে একটু চাপেরই, নাহলে ইচ্ছে হয় করার একটা। হ্যাঁ। আচ্ছা, একদম শেষ, অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, সেটা একটা জিনিস জানতে চাইবো। আপনারা তো এই বাউল সম্প্রদায়, তো দেখুন বিভিন্ন জায়গায় উদ্যোক্তারা বিভিন্ন অনুষ্ঠান করান, আধুনিক গানের অনুষ্ঠান হয়, তো আপনার পক্ষ থেকে বিভিন্ন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কোনো আপনি বার্তা দিতে চাইছেন, যাতে করে বাউল সম্প্রদায়কে দিয়ে অনুষ্ঠান করানো যায়, তাদেরও তাহলে কিছুটা আর্থিক সাহায্য হয়? এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, যে কোনো অনুষ্ঠানেই আমি বলবো বাউলদের আপনারা ডাকুন, পরজনে নিবেদন করছি, বাউলদের ডাকুন। এরকম বাউল আছে যারা এখনও ভিক্ষে করে খায়, এই লোক সংস্কৃতি নাহলে আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। আপনারা ডাকুন, না ডাকলে
এই 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 সংস্কৃতিটা পুরো ধ্বংস হয়ে যাবে না। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা আসবে না, আর কেউ আসবে না আপনারা যদি না আপনাদের অনুষ্ঠান মঞ্চে ডাকেন। অনুষ্ঠানের একদম আমরা শেষে চলে এসেছি। দাদা, আপনার পরিচয় একটু যদি বলেন। নমস্কার, আমি মানস মহন্ত, সুদূর হুগলি জেলার আরামবাগে থাকি, ছোট্ট একটি প্রত্যন্ত শহর। আমি আপনাদের ভালোবাসায় বিগত 2000 সাল থেকেই কি 2006-07 থেকে আমি বাউল গান গেয়ে আসছি। আগে সাধুদের চরণতলে থেকে গান শিখেছি। 2000 কোনো উদ্যোক্তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার কি শেয়ার করবেন? হ্যাঁ, বললে আমি নিশ্চয়ই দিতে পারি। বলে দিন নাম্বার আপনার। আমার নাম্বার হচ্ছে 7908834155। আরেকবার রিপিট করুন। 7908834155। অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং যেতে যেতে একটা গান আমরা দিয়ে শেষ করব। ঠিক আছে। সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচ তো দেখি। নাচেন ভালো সুন্দরী, নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল। নাচেন ভালো সুন্দরী, বাঁধেন ভালো চুল। আর হেলিয়া দুলিয়া পরে, আর হেলিয়া দুলিয়া পরে, নাগকেশরের ফুল দাদা, নাগকেশরের ফুল। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158, 7432984404।